পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম এবং বাংলাদেশ সিরিজ জিতছে। এই ব্যাপারটা শুনলে একটু যারা বেশ কিছুকাল ধরে বছর দশেক ধরে অন্তত ক্রিকেট ফলো করেন তাদের নস্টালজিক না হয়ে উপায় নেই। এই পাকিস্তানের বিপক্ষে আমরা লাস্ট যখন সিরিজটা জিতলাম দেশের মাটিতে, ওটাই আমাদের লাস্ট ওয়ানডে সিরিজ দু দলের। সেই সিরিজটাই একটা অতি মানবীয় পারফরমেন্স ছিল তামিম ইকবালের। ফলে আজকে তানজিদ তামিমের এই পারফরমেন্স, তার একটা সেঞ্চুরি, একটা 50, এইটা স্বাভাবিকভাবে মাথায় ঢোকা মাত্রই তামিম ইকবালের ওই অতি মানবীয় পারফরমেন্সটার কথা মনে পড়ে। তামিম ইকবাল সম্প্রতি একটা পডকাস্টে বলছেন যে 2015 থেকে 2019 বিশ্বকাপের আগ পর্যন্ত আমার অবিশ্বাস্য একটা সময় কাটছে। তো আজকাল তো আমরা হা হা জেনারেশন, সব কিছুতে হা হা দিই, তাই ওই লোকটা অপছন্দ হইলে হয়েছে। এরপরে সে সত্যি বলুক মিথ্যা বলুক, হা হা। ফলে ওটাতে দেখলাম প্রচুর লোক হা হা দিচ্ছে এবং তারা খুব স্বাভাবিকভাবেই মানে কখনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে নাই যে এই দেশের ক্রিকেটটা কই থেকে পড়ছে। তো তামিম ওই সময় যে গোল্ডেন টাইমটা কাটাইছে, সেই গোল্ডেন টাইমের শুরুটা হয়েছিল এই পাকিস্তানের বিপক্ষে। টেস্টে ওয়ানডেতে কি ভয়ানক ব্যাটিংটা করছিল সেইটা একটু গল্প করব। এবং তামিম ইকবাল টু তানজিদ তামিম, এই যে আমাদের মশাল বহন, এই জায়গাটা একটু আজকে টাচ করব। এই দুটো জিনিস নিয়ে আজকে একটু আলোচনা করি। তানজিদ তামিমরা যখন 2020 সালের বিশ্বকাপ জিতে আসলো, তখন এর আগে থেকেই ওর সঙ্গে টুকটাক বাংলাদেশের সাংবাদিকদের, তার মধ্যে আমারও কথা হতো। বিশ্বকাপ খেলতে যাচ্ছে, কথা তো হবেই। এরপর বিশ্বকাপ জিতে আসার পরে তো কথা হবেই। তো তানজিদ তামিম সেই সময় আমাদের একটা শুরুর কৌতূহল ছিল যে কোনোভাবে তামিম ইকবালের সঙ্গে তার নাম অ্যাসোসিয়েটেড কিনা। না, সেটা হওয়ার চান্স নাই, কারণ ওর জন্ম হচ্ছে 2000 সালে। তামিম ইকবাল তখনও কোনো সিনে নাই। তামিম ইকবাল আন্ডার 19 খেলছে হচ্ছে 2006 সালে। ফলে তামিমের নাম থেকে ওর নাম হওয়ার কোনো কারণ নাই। তামিম নামটা বাংলাদেশে মোটামুটি ভালোই পাওয়া যায়। এই গত বছরই মানে তামিম ইকবাল যখন শেষ আমাদের ক্রিকেট সার্কিটে ছিলেন, তখন কিন্তু অ্যাট এ টাইম আমাদের ন্যাশনাল সার্কিটে তিনজন তামিম। আজিজুল্লাহ তামিম আন্ডার 19-এর ক্যাপ্টেন, তামিম ইকবাল তখন জাতীয় দলে আবার ফিরলেও ফিরতে পারেন এরকম একটা অবস্থায়, ওই যে ঘরোয়া খেলতেছেন। আবার তো তানজিদ তামিম তো আছেই ন্যাশনাল টিমে, তখন সলিড ব্যাটসম্যান। তো তামিম নামটা ফলে আনকমন কিছু না। কিন্তু তানজিদ তামিমের ক্ষেত্রে যেটা হয়েছে, তানজিদ তামিম বাঁহাতি ওপেনার। এবং তানজিদ তামিমের আপনাদের মনে আছে কিনা 2020-21 সালের দিকে ওর যে স্টান্স, ব্যাটের ফলো থ্রু, বিশেষত কাভারে খেলার যে ভঙ্গিটা, এটা পুরোপুরি তামিম ইকবালের মতো ছিল। ইভেন লফটেড শটগুলো খানিকটা তামিম ইকবালের মতো ছিল। এটা কতটা ওর একেবারে ন্যাচারাল আর কতটা তামিম ইকবালের কারণে হয়েছে এটা আমি বলতে পারি না, তবে ব্যাপক সম্ভাবনা আছে যে খানিকটা সে তামিম ইকবাল দ্বারা প্রভাবিত। কারণ ওর সঙ্গে ওই সময় যতবার কথা বলছি, এবং আমি না, এখন ও কি বলে আমি ঠিক জানি না, কিন্তু ওর আইডল ছিল তামিম ইকবাল। মানে ওর নাম যখন তামিম, ও এলাকায় ব্যাট করতেছে, তখন লোকে স্বাভাবিকভাবেই বাহাতি, ও আমাকেই গল্প করতেছিল যে সবাই বলতো যে এই তামিম নামছে ব্যাটে, তামিম নামছে। ওদিকে টিভিতে একটু আগে হয়তো তামিমরে দেখে আসছে বাচ্চারা, মাঠে আরেক তামিম ব্যাট করতেছে। ফলে সবাই ওর কাছ থেকে তামিমের মতো ছক্কা দেখতে চাইতো এবং ও ওইটা মানে খুব সাদরে ওইটা অ্যাকসেপ্ট করতো যে আমিও তামিম, উনিও তামিম, আমি তামিমের মতো শর্ট করব। এবং ও নিজে তাকে আইডল মেনেই আগাইছে এবং তামিম ভাইয়ের মতো খেলার একটা প্রবণতা ওর ভিতরে ছিল। ও যখন 2020 বিশ্বকাপ জিতে ফিরলো, ও তো কোয়ার্টার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচও হচ্ছিল, বা খুব ভালো একটা পারফর্ম করছিল কোয়ার্টার ফাইনালে। তখনও কিন্তু ওর একটা সুপ্ত বাসনা, সুপ্তই, যে ও একটু তামিম ভাইয়ের সঙ্গে কথা বলবে। তখনও পর্যন্ত ওর কোনোদিন কথা হয় নাই। মানে ওর কাছে তামিম ইকবাল তখন অনেক বড় হিরো। স্টিল আমি মনে করি হয়তো তার কাছে অনেক বড় হিরো। তো ওই একদিন ওর সঙ্গে কথা বলতেছিলাম, সে সময় হচ্ছে 2020-এই একদম আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতে আসার পরপরই, ওই বছরই তো করোনা হলো। করোনার কারণে আমাদের বিপিএল হলো না। তখন প্রেসিডেন্টস কাপ বা এরকম নামে একটা টুর্নামেন্ট করা হয়েছিল। এটা কি বিপিএল হলো না বলে বা কিছু একটা কারণে প্রেসিডেন্টস কাপ নামে একটা টুর্নামেন্ট হয়েছিল, তখন দুই তামিম এক দলে মানে নাম প্রকাশিত হলো। নির্বাচকরা দুই তামিমের নাম প্রকাশ করলেন। এই তামিমকে তখন আমি ফোনে কথা বলছিলাম। হি ওয়াজ ভেরি এক্সাইটেড যে ভাইয়া আমি আগে তামিম ভাইরা কয়েকবার দেখছি নেটে, একদম পাশের নেটেই উনি ব্যাট করতেছে, সাহস করে কথা বলতে পারি না।
বাট এবার যেহেতু এক দলে খেলবো, এবার একদম প্রথম দিনই ওনার সঙ্গে কথা বলতে চাই। কি কথা হয়েছিল তা তো আর জানি না, ছেলেটার স্বপ্ন তো পূরণ হয়েছিলই। ওই প্রেসিডেন্ট কাপেই বোধহয় 2 বা 3টা ম্যাচে ওপেন করছিল, খুব বড় কোনো জুটি হয় নাই। ওরা দুইজন একটা মাত্র ইন্টারন্যাশনাল ম্যাচে জুটি করতে পারছিল। দুর্ভাগ্যচক্রে তানজিদ তামিম আবার সেই ম্যাচটায় খেলছিল 3 নম্বরে। জুটি হয়েছিল, একটা 15-16 রানের জুটি হয়েছিল। ওইটুকু সময়ে উইকেটে দেখা হয়েছে ইন্টারন্যাশনালে, আর ঘরোয়াতে প্রেসিডেন্টস কাপের ওইটা তো মনে আছে। পরে আর দুজনকে কোথাও দেখা হয়েছে মনে নাই, উইকেটে কোথাও দেখা হয়েছে কিনা একই দলের হয়ে মনে নাই। ফলে তানজিদ তামিমের ওই আক্ষেপটা তো থেকেই যাবে। এবং দেখেন মানে তাকে নিয়ে নিয়তিও খেলছে, শুধু যে নামের মজা বা ব্যাটিং স্টাইলের মিল বা ওই বাঁহাতি বা ওপেনার বা অ্যাগ্রেশন, শুধু এটুকুই না, নিয়তিও খেলছে। 2023 ওয়ার্ল্ড কাপ যেটা দিয়ে তানজিদ তামিমের ডিজাস্টারাস একটা শুরু হলো, সেটার জন্য কিন্তু তানজিদ তামিম কোনো একদিন তামিম ইকবালরে বলতে পারে যে ভাইয়া আপনি আমারে ওরকম একটা জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দিয়েছিলেন। আসলেই তাই। আমি তামিমের দোষ গুণ তামিম ইকবালের কোনোটাই বলতেছি না, কিন্তু পরিস্থিতির শিকার হয়েছিল তো তানজিদ তামিম। যখন তামিম ইকবাল শেষ পর্যন্ত 2023 ওয়ার্ল্ড কাপে গেল না, কখনো তারে বোর্ড বাদ দেয়, কখনো সে সরে যায়, সে অবসর নেয়, নানা রকম হচ্ছিল না, শেষ পর্যন্ত তো সে গেল না। এবং সাকিবের ওই টিমটা যদি এইসব তামিম কাণ্ড না ঘটতো, 2023 ওয়ার্ল্ড কাপে আমরা আরেকটু ভালো রেজাল্টই করতাম, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং মুশকিলটা হলো কি, তানজিদ তামিমকে নেওয়া হয়েছিল শিক্ষানবিশ ওপেনার হিসাবে। ওখানে নির্বাচকদের খুব বড় কোনো ভুল না যে এখনো পর্যন্ত তার তেমন কোনো রেকর্ড নাই, এর আগে 2টো না 3টা মাত্র ওয়ানডে খেলছে, তারা কেন বিশ্বকাপে নিয়ে গেছে? নিয়ে যাওয়া হয়েছিল শিক্ষানবিশ ওপেনার হিসাবে। এইটা ধরে আমি পরে বহুবার বলছি যে কখনো বড় টুর্নামেন্টে শিক্ষানবিশ ওপেনার নিতে হয় না, আইসিসি টুর্নামেন্টে ওটা আগে শুরু করতে হয়। যাই হোক, নেওয়া তো হয়েছে থার্ড ওপেনার হিসাবে, কিন্তু তামিম ইকবাল গেল না। হঠাৎ করে ওর হচ্ছে মূল ওপেনার হয়ে যেতে এলো, পুরো বিশ্বকাপটা ওকে খেলতে হয়েছে। মানে ব্যাপটিজম উইথ ফায়ার বলে তো, যে আগুন দিয়ে অভিষেক, এর চেয়ে আগুনে এবং ডিজাস্টারাস অভিষেক বাংলাদেশে কোনো ইয়াং স্টারের হয়েছে বলে মনে হয় না। একটা 50 করছিল ইন্ডিয়ার বিপক্ষে, পুনে না কই যেন, খুব ভালো কিছু ছিল না, কিন্তু বাকিটা টুর্নামেন্ট যাচ্ছে তাই। মানে ওই এক টুর্নামেন্টের ক্যারিয়ার শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ফলে তামিম এবং ওদের পাথ যে বারবার কিভাবে নিয়তিতে ক্রস করছে, এটা তো খুবই ইন্টারেস্টিং। এবং শেষ পর্যন্ত আমি তানজিদ তামিমকে সবচেয়ে বড় কৃতিত্ব দেই কি জানেন? দেখেন 2024 সাল পর্যন্ত কিন্তু ওই 2023-24 এই 2টো বছর কিন্তু তানজিদ তামিম ধুকে ধুকে ছিল, ধুকে ধুকে। ওয়ানডে থেকে তো বাদই পড়লো, টি-20তে আসলো, টি-20তেও খুব ভালো করতে পারতেছিল না। একটা সময় মনে হচ্ছিল যে এই ব্যাচটার মধ্যে সবার আগে ডাক পাচ্ছিল বোধহয় শরীফুল, তারপরে ও নাকি সবার আগে শামিম, ওর আগে শামিম, যাই হোক ওরা তো শুরুতেই ডাক পাচ্ছিল ন্যাশনাল টিমে। মনে হচ্ছিল যে এই ছেলেটা পারবে না। এই যে ভয়াবহ একটা চাপ আসলো, এই 2023 বিশ্বকাপ কাণ্ড এই ছেলেটার ক্যারিয়ার শেষ করে দিল। ওখান থেকে এই ছেলেটা ঘুরে দাঁড়াচ্ছে। আমার এই ছেলেটাকে দেখলে সবসময় এই জিনিসটা মনে হয় যে এই যে ঘুরে দাঁড়ানো, এই জিনিসটা বাংলাদেশের ইতিহাসে খুব একটা পাওয়া যায় না। বাংলাদেশের ক্রিকেটারদের ক্যারেক্টারে এই ঘুরে দাঁড়ানো ব্যাপারটা নাই। একবার বিপদে পড়লে পড়ে যায়, আর আপনি খুব একটা খুঁজে পাবেন না। সেই রেয়ার ক্যারেক্টারদের একজন হচ্ছে তানজিদ তামিম, যে ওখান থেকে ফিরে এসে প্রথমে টি-20তে নিজেরা অপরিহার্য করছে। তারপরে আপনি যদি 2024-এর শেষ দিক থেকে দেখেন, তাহলে ওয়ানডেতেও কিন্তু সে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। অনেকে একটু বলতে গিয়ে হঠাৎ হঠাৎ এলোমেলো হয়ে যান, সে দেখবেন এই সময়টায় কি দুর্দান্ত খেলতেছে, কি দুর্দান্ত খেলতেছে। এবং তার খেলাটা ওয়ানডেতে একটু কম চোখে পড়ে কেন, ওয়ানডেতে সে টি-20-র মতো অত ফিয়ারলেস যেতে চায় না, ছক্কা মারে। এই সেদিনও তো ছক্কার রেকর্ড করে ফেললো, পাওয়ার প্লেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড করে ফেললো, কিন্তু ওর ফেয়ারলেস ব্যাপারটা একটু কম দেখায় টি-20-র তুলনায়। ফলে একটু চোখে কম পড়ে, মনে হয় বোধহয় টি-20-র মতো পারতেছে না। কিন্তু স্টার্টসে যান, স্টার্টস দেখলে দেখবেন যে ও দুর্দান্ত করতেছে 2024-এর শেষ দিক থেকে, মানে অলমোস্ট এই 1.5 বছর ধরে দুর্দান্ত করতেছে। এখন মূলত যেটা গল্প করতে বসছিলাম, যে দুই তামিম 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 পাথ কতবার কতভাবে ক্রস করছে সেটা তো দেখলেন। সর্বশেষ ক্রস করলো এই পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের কোনো ক্রিকেটার যদি বুক চিতায় বুকে থাবা মেরে বলতে চায় যে হ্যাঁ আমি আমি পারফর্ম করে দেখাচ্ছি পাকিস্তানের বিপক্ষে, তাহলে সবার আগে তামিম ইকবালের নাম থাকবে। এবং সেটা 2015 সালে সব ফরম্যাটে পাকিস্তানকে কার্যত একা পাগল বানায় দিছিল। হ্যাঁ, ওখানে সৌম্য সরকার দুর্দান্ত খেলছিল, আজও নাসির সাব্বিরদের দুর্দান্ত খেলা মনে পড়ে। নাসির সাব্বিরের কথা ভাবলে তো রাগও হয়। ওই সময়টায় ওরা যে খেলতেছিল, ওরা যদি দুজনই সেটেল ডাউন করতো, আজকে আমরা ওই 6-7
কি অসাধারণ দুইটা ছেলে নিজেরা নষ্ট করলো। যাই হোক, ওই সময়টা আমাদের কি অসাধারণ একটা টাইম, কি অসাধারণ একটা টাইম, যেখানে আমরা হাত দিচ্ছি সোনা ফলতেছে। পাকিস্তানের বিপক্ষে খুলনায় সেই টেস্টে আমি ছিলাম, যে টেস্টে ইমরুল আর তামিম মহাকাব্যিক একটা ওপেনিং জুটি করলো। তামিম তো ডাবল সেঞ্চুরি করলো পাকিস্তান ওই সিরিজেই। এরপরে এসে ঢাকায় ওয়ানডেতে 3 ম্যাচে 3 শতাধিক রান করলো, দুটো সেঞ্চুরি একটা 50। আরে বাপরে বাপ, মানে আজকে ফিরে তাকায় অনেকে হা হা দেন তামিম কিছু পোস্ট করলেই। আই অ্যাগ্রি যে সেই তামিম, মানে খেলোয়াড় তামিম আর এই তামিম এক লোক না। কিন্তু ক্রিকেট নিয়ে যখন কথা হয় তখন মাথাটা নিচু করেই কথা বলা উচিত। তামিম ইকবাল লোকটা 2015 সালে পাকিস্তানের এগেনস্টে যে করছে, এবং 2015 থেকে 19 বিশ্বকাপের আগ পর্যন্ত এই টাইমে বিশ্বের ওয়ান অফ দি বেস্ট ব্যাটসম্যান ছিল তামিম ইকবাল, সব ফরম্যাটে, টেস্টে ওয়ানডেতে সব ফরম্যাটে। এবং সেই বিস্ফোরক শুরুটা হয়েছিল ওই 2015 সালে। আজকে এতগুলো বছর পরে, প্রায় 10-11 বছর পরে এসে সেই পাকিস্তানের বিপক্ষে আমরা হোমে আরেকটা ওয়ানডে সিরিজ খেললাম, সেই সিরিজটা আমরা জিতলাম। এবার আর হোয়াইট ওয়াশ করতে পারি নাই, সেবার হোয়াইট ওয়াশ করছিলাম। এবার কিন্তু নায়ক আরেক তামিম। এবার তানজিদ তামিম নায়ক, এবার সেঞ্চুরি করলো, একটা 50ও করলো। হ্যাঁ, তামিম ইকবালের সেবারের মতো ওই 3 শতাধিক রান করে ফেলতে পারে নাই, এটা ঠিক। কিন্তু বাংলাদেশের তো সেরা সেই ছিল, সেরা ব্যাটসম্যান। তামিমের কথা তামিম আরেকবার মনে করায় দিল। আমি প্রার্থনা করি যে তামিম ইকবাল বাংলাদেশকে তো ব্যাটসম্যান হিসাবে লম্বা সময় সার্ভিস দিল, প্রায় 15 বছর সার্ভিস দিল। এবং এটা তো মানতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের ইতিহাসে পরিসংখ্যান বলবে বাংলাদেশের ইতিহাসে সেরা ব্যাটসম্যান সে, সেরা ওপেনার তো বটেই। ফলে এই জায়গাটা তানজিদ তামিম নিজের করে নেবে, রেকর্ডটা, সেটা প্রত্যাশা করি। তার চেয়েও বেশি প্রত্যাশা করি তানজিদ তামিম যেন সময়ের সঙ্গে নিজেকে আরো প্রয়োজনীয় করে তুলতে পারে। তামিম ইকবালের মতো তাকে যেন কখনো শুনতে না হয় যে তামিম চলে কি না। এ কথা কিন্তু তামিম ইকবালকে শেষ দিকে শুনতে হচ্ছে। সময়ের সঙ্গে নিজেকে বদলানো, যেটা আমি সবসময় সব কন্টেন্টে বলি, প্রতিটা ক্রিকেটারের জন্য খুব জরুরি প্রতিদিন সকালে উঠে রিথিঙ্ক করা। প্রতিদিন সকালে উঠে যে কালকে যা খেলতেছিলাম ওটা দিয়েই হবে তো। এই তানজিদ তামিমকে সেই জিনিসটা ভাবতে হবে যে আমি 2024-এ যেটা দিয়ে সফল হয়েছি, 25-এ যেটা দিয়ে সফল হয়েছি, আজকে কি সেটা দিয়ে হব? অলরেডি সে বেশ কিছু চেঞ্জ করছে, অফের বাইরে সে আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে, অনেক শক্তিশালী হয়েছে। এটা প্রতিনিয়ত করতে থাকতে হবে। এবং তাকে স্ট্রাইক রেট তাড়া করবে, খুব দ্রুত তাড়া করবে। দেখেন সেদিন সেঞ্চুরিটা করছে 100 স্ট্রাইক রেটে, যদিও বাংলাদেশ টিমের মধ্যে সবচেয়ে ভালো। কিন্তু এই যে তার আস্তে আস্তে যত সিনিয়রিটি আসবে, এই স্ট্রাইক রেটটা ফল করার প্রবণতার দিকে যাবে যদি সে নিজের ডেভেলপমেন্ট না করে। আর 100 স্ট্রাইক রেট, যত সুন্দর উইকেটে খেলছে সে, আমি সমালোচনা করতেছি না, এটা কিন্তু এমন না যে দুর্দান্ত দেখায় দিছে। আরও আরও স্ট্রাইক রেট নিয়ে কাজ করতে হবে, তা নাহলে ওই তামিমের সঙ্গে আবার 5টা ক্রস করে যাবে, আর লোকজন আবার ওই সব কুশব্দ বলবে স্ট্রাইক রেটের কারণে, সেগুলো শোনা যাবে না। তানজিদ তামিমের জন্য প্রার্থনা রইল সে যেন তামিমকে সর্বার্থে ছাড়ায় যেতে পারে, তাহলে সবচেয়ে খুশির লোকটা নিশ্চয়ই তামিম ইকবাল হবে। তামিম ইকবাল সেদিন নিশ্চয়ই নিজেই ফোন করে বলবে যে রে তুই আমার সব রেকর্ড ভেঙে দিলি, আজকে আয় তোরে ডিনার করাই। এই দিনের অপেক্ষায় থাকলাম। দুই তামিমের জন্য অনেক শুভেচ্ছা।